দশম সংসদ দিন ও যশোর 2 আসনে মনিরুল ইসলামের নাম বাদ রাখা হয়েছে। এই দুই সাংসদ আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ 21 রাতে। দর্শক, আপনারা জানেন যে নতুন করে কিছু বলার নেই। নির্বাচনের আগে যে সহিংসতা চলছিল, অস্থিতিশীল বিরাজ করছিল, নির্বাচনের পরও আমরা দেখতে পাচ্ছি সেই একই অবস্থা। পেট্রোল বোমায় মানুষ মরছে, হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে। এর মধ্য দিয়ে যে 5 জনের নির্বাচন হলো, সেই নির্বাচনে নির্বাচিত এবং অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় যারা নির্বাচিত হচ্ছেন সবার সমন্বয়ে যে আগামীকাল অর্থাৎ আজকেই বলা যায় যে বৃহস্পতিবার নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ কোন দিকে, এসব বিষয়ে আলোচনার জন্য আমরা যে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি। তাদের মধ্যে প্রথমেই রয়েছেন অধ্যাপক শামসুজ্জামান খান, রয়েছেন নিউ এজের সম্পাদক সাংবাদিক নুরুল কবির, এবং রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনা। আমরা আলোচনা যাওয়ার আগে যথারীতি একটু দেখে নিচ্ছি যে পত্রিকাগুলো বৃহস্পতিবার আপনারা হাতে পাবেন, তার যে কটি আমাদের হাতে এসে পৌঁছেছে প্রধান শিরোনামগুলো। আমাদের সময়ের শিরোনাম: ভোট শেষ, কান্না থামে না, আরও 6 লাশ, বার্ন ইউনিটে আহাজারি। অর্থনীতি প্রতিদিনের শিরোনাম: সংসদ সদস্যদের শপথ আজ। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, এরশাদের দোয়া নিয়ে রওশন বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দৈনিক বর্তমানের শিরোনাম: আজ এমপিদের শপথ, সরকার গঠন দ্রুত। রয়েছে আলোকিত বাংলাদেশ, কান্না আহাজারি, বোমায় প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। বণিক বার্তার শিরোনাম: খাদ্য ও নিত্যপণ্যের মজুদ বাড়াচ্ছে সরকার, রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবেলা। এইগুলো ছিল শিরোনাম পত্রিকা যে কটি আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি সাংবাদিক নুরুল কবিরকে দিয়ে শুরু করতে চাই যে বিতর্কিত নির্বাচন, আমরা তো যে কেউ বলছে এবং সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, কোনো মন্ত্রী বলছেন যে এটি আসলে সবার কাছে গ্রহণযোগ্য নয়। তারপরেও যে নির্বাচন হলো তার মধ্য দিয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ রাত পোহালেই। আসলে আমরা এই যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সংসদ সদস্যদের শপথ এবং তারপরে রোববারই সম্ভবত সরকার গঠন হবে, এর স্থায়িত্ব, বৈধতা এবং আগামী বাংলাদেশ আপনার চোখে। ধন্যবাদ। আপনার দুটো শব্দের প্রতি আমি প্রথমে আপত্তি জানিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি প্রথমেই বলেছেন নির্বাচনের আগেও পরে, এবং পরে বলেছেন যে বিতর্কিত নির্বাচন। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের কতগুলি সংজ্ঞা আছে, রাজনীতি বিজ্ঞানের মধ্যে আছে, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের মধ্যেও আছে। একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে সাধারণ নির্বাচন মানে হচ্ছে যে কোনো রাষ্ট্রে গণতান্ত্রিক ডিসপেন্সেশনের মধ্যে জনগণের সম্মতির ভিত্তিতে সরকার গঠন করতে হয়, এবং সেই সম্মতি আদায়ের পথ হচ্ছে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনের ব্যাপারে হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটারদের পরিপূর্ণভাবে অংশগ্রহণের মাধ্যমে যতগুলো রাজনৈতিক দল, প্রধান অন্তত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রার্থিতা, সেই তার মধ্যে যদি দেশের ভোটার জনসাধারণ নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটাকে সাধারণ নির্বাচন বলে। এটা রাজনীতি বিজ্ঞানের কথা। কারণ সরকারকে সম্মতির ভিত্তিতে থাকতে হয়। জনগণের সম্মতি হচ্ছে রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক লেজিটিমেসি, ন্যায্যতা দান করে। বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের কথা যদি বলেন, সেখানে আপনার 65(2) ধারায় নাগরিকদের, প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ নির্বাচনের ভিত্তিতে জনপ্রতিনিধিত্বমূলক একটা সংসদ গড়ে ওঠে। বাস্তব হচ্ছে বাংলাদেশে একটা সংবিধান অনুযায়ী 300 সদস্য বিশিষ্ট একটা জাতীয় সংসদ আছে। সেই জাতীয় সংসদের 153 জন, তাদেরকে কোনো কিছু প্রতিদ্বন্দ্বিতায় মোকাবেলা করতে হয় নাই।
অর্থাৎ ওই 153 জনের সম্মতি জনগণ আছে না অসম্মতি আছে, এটা পরীক্ষা করার সুযোগ হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে যে বাকি থাকে 147টা জায়গায় যে ভোট হয়েছে বলে সরকার দাবি করছে, সেখানে 10 থেকে 12% বেশি ভোটার সেখানে যায়নি। 41টা কেন্দ্রে একটাও ভোট পড়েনি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই 10 থেকে 12% যদি আমরা ধরি ভোটার 147টার মধ্যে, যদি স্বাভাবিক পাটিগণিত বলে যে টোটাল ভোটার যদি বলি যারা 52% আগেই বাদ করেছে, তাহলে 4% মতন টোটাল ভোটারদের মানুষ ভোট দিয়েছে। এইটাকে 4% এই হিসাবটা যদি আমি একটু ভালো করে আবারও বুঝে বলছি নিতাম। আপনাকে, যেই 10 থেকে 12% ভোট পড়েছে বলে আমি বলছি, সেটা আচ্ছা, আপনি বলছেন 10-12% হিসাবে। জি, জি। 147টার মধ্যে, সে 147টার কনস্টিটুয়েন্সিতে যে ভোটার ছিল তার 10 থেকে 12% ভোট পড়েছে। আর সিএসির দাবি অনুযায়ী যে 40% সেটা যদি ধরা হয়, সিসির দাবি করতেও হচ্ছে 48 ঘন্টার বেশি সময় লেগেছে। কারণ হচ্ছে সরকার কতটা বলাতে চায় সেগুলো পর্যন্ত বলেছে, এগুলি লোকেরা বিশ্বাস করে না। আর মানুষের প্রত্যক্ষ যে অবজারভেশন, সেটা তো হেলাফেলা করবার বিষয় নয়। তো প্রশ্নটা হচ্ছে যে তার মানে 4 থেকে 4.5% মানুষ আওয়ামী লীগের তথাকথিত নির্বাচনে ভোট দিয়েছে। এটা নির্বাচন নয়। এটাকে যদি নির্বাচন হিসেবে যে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধ, যেখানে গণপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কথা বলা হয়েছিল, যেখানে বিপুল অধিকাংশ লোক যাদেরকে ভোট দিবে তাদের প্রতিনিধিরা এই রাষ্ট্র চালাবেন, হ্যাঁ, যেইটাকে পাকিস্তানি সরকার মানে নাই বলে আমরা শেষ পর্যন্ত যুদ্ধে অবতীর্ণ হয়ে বাংলাদেশকে স্বাধীন করতে হলো, সেই সমস্ত মৌলিক গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে কুঠারাঘাত করা ছাড়া এইটাকে নির্বাচন বলা আপনি যেতে বলছেন পারে না। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় নির্বাচন নয়, কিন্তু আইনের ভাষায় তো নির্বাচন অবশ্যই বলতে হবে আমাদেরকে। না, বলতে হবে না, আপনি মনোযোগ দিয়ে শোনেননি। সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের 65(2) ধারায় প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ নির্বাচনের কথা বলা হয়েছে। যদি 153টা আসনে কোনো মানুষের ভোটেরই দরকার না পড়ে, তাহলে কিভাবে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জনগণ ভোটার দিল? আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশ রাষ্ট্রের নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী 151 আসন যে পায় সেই কিন্তু সরকার গঠন করতে পারে। অর্থাৎ এই এই তথাকথিত ক্ষমতাসীনরা তারা হচ্ছে 151টার বেশি ভোট ছাড়াই নির্বাচিত করেছে। জি। সুতরাং এটাকে আমি রাজনৈতিকভাবে বৈধ মনে করি না, সাংবিধানিকভাবে বৈধ মনে করি না। এবং যারা এটা বৈধ মনে করেন তারা গণতন্ত্র বোঝেন না এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বোঝেন না বলে আমি বিশ্বাস করি। 1 নম্বর, এটা হচ্ছে প্রেমিস আপনার প্রশ্ন। আপনার প্রশ্ন করেছেন, প্রশ্ন হচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে কি হবে। অর্থাৎ এখানে আমি বলছি যে কোনো নির্বাচন হয় নাই, এরকম সময় একটা শপথ অনুষ্ঠানের কথা বলেছেন আপনারা আগামীকাল। বাংলাদেশে 300 এমপি আছেন, অর্থাৎ পুরনো সংসদ ভাঙে নাই, নতুন সংসদ সদস্যদের গ্যাজেট নোটিফিকেশন হয়েছে। সেটা যোগ করে আপনি দেখবেন আগামীকাল এই শপথ গ্রহণের পর 300 সদস্য আসন বিশিষ্ট জাতীয় সংসদের 646 জন এমপি হবে। জি। এইটা আর একটা হাস্যকর ব্যাপার। এরকম একটা অবস্থার মধ্যে আপনি বলেছেন যে তাহলে আইনি ব্যাখ্যাটা কি আপনি একটু দিবেন, যে তাহলে কি অবস্থা, এটা কি কেউ চ্যালেঞ্জ করতে পারবে? এটা পারবে কি পারবে না সেটা যে করতে চায় তার উপর নির্ভর করে। সেটা চ্যালেঞ্জ আমি কোনো তো অপশন আছে কিনা? আপনাকে যে আলোচনার মধ্যে আমি চ্যালেঞ্জ করছি, আপনি আওয়ামী লীগের রাষ্ট্রবিজ্ঞানীদেরকে আর উকিল আদালতকে এখানে নিয়ে আসেন, আমি কথা বলবো। এখানে আদালতে কেউ যাবে কিনা? সেটা তো আমি জানি না, আদালতে গেলে আমরা রিপোর্ট করব, সেটা অন্য কথা। অর্থাৎ এখানে কোনো নির্বাচন হয়নি, এখানে নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে কোনো নতুন সরকার গঠনের কোনো সুযোগ তৈরি হয়নি। তাহলে যে সরকারটা থাকবে রাজনৈতিকভাবে অন্যায্য ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট ছাড়া, সম্মতি ছাড়া একটা সরকার গঠিত হতে যাচ্ছে, যেটা অগণতান্ত্রিক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এটা আমি বলতে চাইছি। এবং আর এর মধ্যে হাস্যকর হচ্ছে যে 300 সদস্য বিশিষ্ট একটা পার্লামেন্টের আগামীকাল গেজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে এখন 640 জন এমপি আছেন। এইটা একটা হাস্যকর ব্যাপার। অর্থাৎ গোটা রাজনৈতিক ব্যবস্থাকে এই ক্ষমতাসীনরা বা যারা জোর করে ক্ষমতা আঁকড়ে আছেন, তার একটা হাস্যকর ব্যবস্থায় অধঃপতিত করেছেন। জি, অধ্যাপক শামসুজ্জামান খান, আপনি সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে একমত কিনা, যেটি বলছেন উনি যে 600 যে যে কজন কালকে আগামীকাল ওথ নেবে এবং যারা অলরেডি এমপি আছেন এখন পর্যন্ত, হিসাব করলে যে 600-র মতো হয়ে যাচ্ছে, 640 জন।
এটি আপনি একমত কিনা? আমি একমত না। একমত হওয়ার প্রশ্ন আসে না। কারণ এই কিছুক্ষণ আগে আমি আমাদের সংবিধান বিশেষজ্ঞ রফিকুল হক সাহেব, তিনি কিন্তু খুব পরিষ্কার ভাষায় বলেছেন যে একটি নির্বাচন হয়ে গেছে, যেভাবেই হোক এটাকে বৈধ নির্বাচন ধরতে হবে এবং এই নির্বাচনের সংসদ সদস্যরা যদি শপথ গ্রহণ না করেন তাহলে তাদের ফাইন হবে। এখন যিনি শাসনতান্ত্রিক বিশেষজ্ঞ, আইনজ্ঞ, তার কথাই আমাকে বিশ্বাস করতে হবে বিশেষভাবে। আর নুরুল কবির সাহেব যেটা বললেন, অন্তত শ্রদ্ধা রেখেই বলছি, সেইটা যদি কেউ মনে করেন তাহলে তো তার উচিত হাইকোর্টে যে এটা মামলা করা। কারণ একমাত্র উচ্চ আদালতই শাসনতান্ত্রিক ব্যাখ্যাটা দিতে পারেন, তার ব্যাখ্যাটাই গ্রাহ্য হবে। অতএব সেদিক থেকে আমি মনে করি যে নির্বাচন হয়ে গেছে, সেটি একটি বৈধ নির্বাচন, কারণ উপায় ছিল না। শাসনতন্ত্রে যে বিধান আছে সেই বিধান অনুযায়ী নির্বাচন না হয়ে কোনো উপায় ছিল না, তাহলে একটা শূন্যতা সৃষ্টি হয়ে যেত। শূন্যতা সৃষ্টি হলে সেখানে নৈরাজ্য হওয়ার সম্ভাবনা এবং রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন দেখা দিত। বিকল্প প্রশ্ন ছিল যে এই 24শে জানুয়ারির পরেও হয়তো 3 মাস সময় পাওয়া যেত, বাড়িয়ে দিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারত। কিন্তু দুই পক্ষের মধ্যে পার্থক্যটা এতই বিরাট এবং এতটাই অমোচনীয় যে সেটা কখনো হওয়ার নয়। একটি পক্ষ চাইছে যে নির্বাচনটা হতে হবে অন্তর্বর্তী সরকারের আওতায়, অন্যটি চাইছে যে সংবিধানে যেভাবে আছে সেইভাবেই হবে। এ নিয়ে 2 বছর 2.5 বছর ধরে বহু আলোচনায় যেহেতু মীমাংসা হয়নি, এই 3 মাসে হওয়ার সম্ভাবনা ছিল না। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কনসেপ্টটা কোনো রকমভাবে গণতান্ত্রিক বলে মনে করতে পারি না। কারণ এতদিন যা হয়ে এসেছিল সেটা হলো আওয়ামী লীগ থেকে 10 জন দিত, বিএনপি থেকে 10 জন দিত, অর্থাৎ তারা কিন্তু পক্ষের হয়েই আসতো। যদিও পক্ষের বলা হতো না, কিন্তু তারা পক্ষের হয়েই আসতো। সেদিক থেকেও তারা ঠিক অনির্বাচিত বা নিরপেক্ষ এই কথা বলা চলে না। দ্বিতীয় কথা হলো যে এইভাবে রাস্তা থেকে ধরে এনে বা খুব উচ্চ আসন থেকে ধরে এনে বা বুদ্ধিজীবীদের মধ্যে থেকে ধরে এনে তাদের দিয়ে আপনি একটা নির্বাচন করবেন, সেই নির্বাচনকে কি করে বৈধ করতে হবে। এখন কথা হলো যে একটি শাসনতান্ত্রিক পদ্ধতি দাঁড় করানো হয়েছে, সেখানে খুব চ্যালেঞ্জ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই নির্বাচনটা করেছেন। এই নির্বাচনে নিশ্চয়ই ভোটার অনেক কম ছিল, সে কথা কেউ অস্বীকার করবে না। ইলেকশন মনিটরিং গ্রুপ আমাদের এখানে যেটা দেশীয়, তারা কিন্তু পর্যবেক্ষণ করে নিখুঁতভাবে হিসাব করে বলার চেষ্টা করেছেন 30%-এর কিছু বেশি ভোট পড়েছে। আর সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 40% মতো ভোট পড়েছে। এখন আপনি আন্তর্জাতিক বিশ্বে দেখেন ভোট কীরকম পড়ে। আপনি ইকোনমিস্ট এর মধ্যেই বেরিয়েছে যে বর্ষপূর্তির সংখ্যাটা, সেইখানে কিন্তু একটা গ্রাফ দিয়ে দেখানো হয়েছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই 69-70-তে নির্বাচন 85 পর্যন্ত সমর্থন হয়ে যেত, আর সেটা কমতে কমতে কতটা নিচে এসছে। সেই দিক থেকে বাংলাদেশের নির্বাচনকে অগ্রহণযোগ্য বলতে পারবেন না। সাংবিধানিক একটি ব্যাপার ছিল, কিন্তু একটি ত্রাসের রাষ্ট্র সৃষ্টি করা হয়েছিল। একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী, যাদের জঙ্গিবাদী গোষ্ঠী ছাড়া কিছুই বলা যায় না, তারা মরিয়া হয়ে নির্বাচনটা বানচাল করতে চাইছিল যাতে যুদ্ধাপরাধীদের বিচারটা না হতে পারে। যুদ্ধাপরাধীদের বিচার করাটাও কিন্তু আমাদের যে স্বাধীনতা সংগ্রামের মূল উদ্দেশ্য, যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল এবং বহু লোককে হত্যা করেছিল, 30 লক্ষ বলা হয়েছে, না 6 লক্ষ নারীর কথা বলা হয়েছে, তাদের লাঞ্ছিত করা হয়েছে, তাদের বিচার হচ্ছে। তার বিরুদ্ধে তারা শক্তি সঞ্চয় করে, অর্থ ব্যয় করে তাদের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে তো আমরা সরকারের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না, শুধু হাইকোর্ট বা আদালতের কথা বলে তারা এড়িয়ে যাচ্ছেন। কিছু টেকনিক্যাল সমস্যা আছে, আইনগত সমস্যা আছে। তাদের নির্বাচনটা নিষিদ্ধ করা হয়েছে, দল এখনো নিষিদ্ধ করা হয়নি। পর্যায়ক্রমে এটাও যে হবে সেটা তো বোঝা যাচ্ছে। জি, আমি আসছি আপনার কাছে আবার। ডক্টর তারেক শামসুর রহমান রেহান, আপনার কাছে প্রশ্ন যে বিষয়ে প্রথমে আলোচনা হচ্ছিল বা শামসুজ্জামান খানও আলোকপাত করছিলেন, এই যে শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে 24শে জানুয়ারি পর্যন্ত এই সংসদের মেয়াদ রয়েছে, তো এটা কি আপনার কাছে মনে হচ্ছে যে খুব তড়িঘড়ি করেই এই শপথ অনুষ্ঠানটি হচ্ছে, অথবা এটির মধ্যে কোনো আইনি জটিলতা যেটি এর মধ্যে সাংবাদিক নুরুল কবির বলেছেন, বা এর পিছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা? মানে
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে একটা জিনিস স্পষ্ট, সেটি হচ্ছে যে একটা সংসদ থাকবে এবং সাংবিধানিকভাবে সংসদের সদস্য পদ হচ্ছে 300+40 জন। তাহলে এই মুহূর্তে যখন আপনার সাথে আমি কথা বলছি তখন আমাদের সংসদ সদস্য আছে 300 জন, কিন্তু কালকে যদি শপথ নেওয়া হয় তাহলে আরো 300 জন যোগ হচ্ছে। আমি এটা অঙ্কের হিসাব, যে একটা সংসদ আছে, সেই সংসদের সদস্য পদ সংখ্যা হচ্ছে 340, আর কালকে যখন শপথ নেবেন তাহলে সংসদ সদস্য দিয়ে দাঁড়ালো আরো 300 জন। দ্যাট মিনস 640 জন সংসদ সদস্যর এক্সিস্টিং জন্ম দেবে শুক্রবার থেকে। আচ্ছা, তাহলে প্রশ্নটা দাঁড়ালো, এক আসনে একাধিক ব্যক্তির প্রতিনিধিত্ব করার একটা সুযোগ তৈরি হলো, যেখানে এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিতে পারি, পিরোজপুর 2 আসনে সেখানে একজন অলরেডি এমপি আছেন, কিন্তু এখন আরেকজন অনির্বাচিত এমপি হয়ে গেলেন, তাহলে ওই আসনে সংসদ সদস্য এখন 2 জন। ধরেন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে সংসদ সদস্যের হস্তক্ষেপ প্রয়োজন, কারণ সংসদ সদস্যরা আইন প্রণয়ন প্রক্রিয়ার সাথে জড়িত, তখন তিনি ওই আসনের প্রতিনিধিত্ব কে করবেন? সুতরাং এখানে একটা জটিলতা আছে, এবং এটা আমার দৃষ্টিতে বিষয়টা শোভন নয়। এটা কতটুকু আইনগত, কতটুকু সাংবিধানিকভাবে, আমি সাংবিধানিক বিশেষজ্ঞ নই, আমি বলতে পারবো না, কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি যেটা বুঝি যে এটা একটা জগা খিচুড়ির মতো একটা বিষয়। এটা নিয়ে হয়তো কেউ কোর্টে যেতে পারে, সে ব্যাখ্যা কোর্ট থেকে আসতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন। মূল প্রশ্নটা হচ্ছে এইখানে যে এই যে আমরা একটা নির্বাচন করলাম, এটা আইনগতভাবে, সাংবিধানিকগতভাবে এটা ঠিক আছে, এ ব্যাপারে আমরা দ্বিমত করার কিছু নাই, এটা সংবিধান নির্বাচন হয়েছে, কিন্তু নৈতিকভাবে একটা বড় পরাজয় হয়েছে আমাদের। সারা বিশ্বের কাছে আমরা একটা খুব বাজে জাতি হিসেবে আমরা পরিচিত হয়েছি। দেখেন, আমি 1 মাস আগেও আমেরিকাতে ছিলাম, এবং এখানে অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু আপনি জানেন ইতিমধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক আসরে একটা অবস্থান শক্তিশালী করেছে। কিভাবে সেটা? অনেকেই মনে করেন যে মুসলমান দেশে, মুসলমান অধ্যুষিত দেশগুলোতে গণতন্ত্র বিকশিত হয় না, কিন্তু আমরা সেটা প্রমাণ করেছি যে আমরা একটি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা আমরা করতে পারি। আমরা 5th পার্লামেন্ট থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত এই ধারাবাহিকতাটা আমরা রক্ষা করে এসেছিলাম। এখন দেখা গেল একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে 153 জন প্রার্থী, যেটা আপনি পৃথিবীতে কোথাও আপনি পাবেন না, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আমি একটু এগুলো আমরা আলোচনা করেছি একটু, হ্যাঁ অলরেডি করেছি বিধায় আমি আপনার কাছে নতুন প্রশ্ন করতে চাচ্ছিলাম। তার আগে একটি ফোন রয়েছে, দর্শক ফোন রয়েছে, আমি ফোনটা নিয়ে আসছি। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে নুসরাত বলছি। জি নুসরাত বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, একটু কষ্ট করে যদি আপনার বক্তা আমার কথাটা শুনেন আমার জন্য, তাহলে আমার উত্তরটা পেতে সুবিধা হবে। সেটা হচ্ছে, নির্বাচন একটা সহিংসতাপূর্ণ পরিবেশে হয়েছে। এই সহিংসতাপূর্ণ পরিবেশে এক পক্ষ নির্বাচন বর্জন করেছে, তারা নির্বাচন না হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এটা তো মানে একটা শিশুও বোঝে। তো সেখানে সংখ্যালঘুদের উপর নির্বাচন হবে, যারা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এবং তারা যে আক্রান্ত হবে, এটা তো সরকার শুধু না, ইলেকশনের আগে যে অর্থনৈতিক সমিতি তাদের আলোচনাতেও বলেছে তারা সরকার থেকে প্রোটেকশন পাবে। তাহলে সরকারও বলছে প্রোটেকশন দেওয়া হয়েছে, তাহলে কোথায় সেই প্রোটেকশন? আর এর পেছনে কি কোনো রাজনীতি আছে কিনা, কেন প্রোটেকশন দেওয়া হয়নি? জি আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যে প্রশ্ন ছিল আপনার কাছে, যে তড়িঘড়ি করে করা হচ্ছে কাজ, যেহেতু 24শে জানুয়ারি পর্যন্ত এই সংসদের মেয়াদ ছিল। জি, এটা মানে আপনার সাথে আমি যে প্রশ্নটা আপনি করেছেন তার যৌক্তিক ব্যাখ্যাটা হচ্ছে যে সরকার ইচ্ছে করলে এটাকে 24 তারিখের আগে নির্বাচনটা করতে পারতেন, এবং তাতে আমি নির্বাচন সেটা তো গেছেই, যে এই শপথটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ সদস্যদের, এটা 24শে জানুয়ারি পরে, তো মানে 24শে জানুয়ারির কাছে গিয়েও করতে পারতো। আমার বিবেচনায় যে এখন এই মুহূর্তে সংসদটা ভেঙে দেওয়াটা প্রয়োজন ছিল,
সংসদটা ভেঙে দিয়ে তারপর আপনি নতুন সংসদ সদস্যদের শপথ দিতে পারতেন। সেটি না করে এই যে বিতর্কটি এরই মধ্যে উঠেছে, যেটি সাংবাদিক নুরুল কবির প্রথমেই তুললেন, সেই বিতর্কে যাবে বিধায় হতে পারে বিধায় তো আগে থেকেই বলা হয়েছিল যে না 24শে জানুয়ারি থেকে গিয়ে শপথ নেবে, কিন্তু তার আগে কেন? এর ব্যাখ্যাটা তো মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারবেন, এর ব্যাখ্যাটা আমার কাছে নাই। তবে এখানে যে একটা জটিলতা তৈরি হলো এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই, এবং এর মধ্যে দিয়ে কিন্তু একটা বাজে দৃষ্টান্ত আমরা তৈরি করলাম। সাংবাদিক নুরুল কবির, বিষয়টি হচ্ছে যে 24শে জানুয়ারি যেই বিতর্কিত উঠেছে যে 640 জনের এক্সিস্টেন্স থাকবে যদি আগামীকাল মাসকে শপথ নেয়, তো এটি তো একটি ভিন্ন ধারায় আমরা এই নির্বাচনে দেখেছি। আপনি যেভাবে বলেন আমি এই আসনে বসে আমি বিতর্কিত অবিতর্কিত এগুলো বলতে পারি না, নির্বাচন আমাকে বলতে হচ্ছে, কিন্তু নাগরিক হিসেবে যে কোনো আসনে বসে সত্য কথা বলা আপনার কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে 24শে জানুয়ারির আমরা গত 90-এর পর থেকে যে ধারায় নির্বাচন দেখে এসেছি, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলি না কেন, 3 মাস সময় থাকতে অন্য সরকার থাকতো, পরে এসে শপথ নিত। কিন্তু এই অবস্থা থেকে 24শে জানুয়ারির পর গিয়ে নির্বাচন শপথ নিলে সেটাও কি একটা আইনি জটিলতার সৃষ্টি করতো না কিনা? ছোট্ট আপনি একটুর মধ্যে আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ 2-3টা প্রশ্ন উঠেছে। 1 নম্বর হচ্ছে আমি আমার ভাই, ওনাকে ব্যক্তিগতভাবে সম্মান করি, বাংলা একাডেমির ডিজি হিসেবে ওনার কিছু ভালো কাজ আছে, আরও কিছু কাজ করতে হবে। 19 শতকের উপর আমি একটা বাংলা গদ্যের উপর গবেষণা করছি। 19 শতকের অনেক বই পাওয়া যায় না যেগুলো রিপ্রিন্ট করা দরকার। আমি জানি না আপনি কদিন আছেন এগুলো একটা রিপ্রিন্ট করা একটা প্রজেক্ট পাস করতে পারেন কিনা। আচ্ছা, সেটা গেল। ওনার যে সংবিধান বিশেষজ্ঞের কথা বলেছেন, সংবিধান বিশেষজ্ঞ কাকে বলে? পত্রিকালারা গিয়ে সংবিধান সম্পর্কে উকিল সাহেবদের প্রশ্ন করে বলে? দায়িত্ব নিয়ে কথা বলছি, রফিক ভাই সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, উনি তো চর্চা করেন কোম্পানি আইন। কারেক্ট। এগুলো বাস্তব। আমি আগামীকাল তাকে ফোন করে জিজ্ঞেস করব যে এই ধরনের কথা উনি বলেছেন কেন। আর সংবিধান যেই দেশে সংবিধানের সাধারণ নীতিমালা বোঝার জন্য বিশেষজ্ঞ প্রয়োজন হয়, সেখানে বুঝতে হবে সংবিধানের মধ্যে গলদ আছে। এক, আমি সাধারণ বিএ পাস নাগরিক হিসেবে, আইএ পাস ম্যাট্রিক পাস নাগরিক হিসেবে যে বাংলায় পড়তে পারে, সে যদি চেষ্টা করার পর সংবিধানের ডিকটেটস কি বুঝতে না পারে, তাহলে সংবিধানের মধ্যে গলদ আছে। এর জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ মানুষ নির্বাচন দেখে নাই। বাংলাদেশ উদ্ভব হয়েছে নির্বাচনের গন্ডগোল থেকে শুরু করে। এটার জন্য সংবিধান বিশেষজ্ঞ হওয়ার দরকার আছে। 1970 সালে যে বাংলাদেশের সমস্ত মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, এটা কি সংবিধান বিশেষজ্ঞ বলে দিয়েছিল? 70 সালের নির্বাচনকে পাকিস্তানিরা মানে নাই বলেছে, স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কি সংবিধান বিশেষজ্ঞরা নেমেছিল? বাংলাদেশ সব মানুষ সাধারণ ন্যায়ানুগ কথা বোঝে। আমরা প্রতিনিধি নির্বাচন করেছি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের শাসন করা আমাদের অধিকার দেয় নাই। সুতরাং যারা দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বিদেশি শাসক হলে যুদ্ধ করতে হবে, দেশি শাসক হলে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে। এটি হলো গণতন্ত্রের ন্যায়ানুগতার 1 নম্বর কথা। 2, এই ভদ্রমহিলা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নের আকারে একটা সহিংসতাপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সহিংসতাকে 2 ভাবে বুঝবার ব্যাপার আছে। পৃথিবীর সমস্ত জায়গায়, শুধু বাংলাদেশ না, আপনার একটা কতগুলি জিনিস বুঝতে হবে। রাষ্ট্র, দেশ, জনগণ, সমাজ প্রতিটাই দর্শন এবং রাজনীতির হিসেবে ভিন্ন ভিন্ন এন্টিটি। রাষ্ট্র টিকে থাকে সহিংস ক্ষমতার উপর ভিত্তি করে, পুলিশ, মিলিটারি, ল এনফোর্সিং এজেন্সি। রাষ্ট্র হচ্ছে ভায়োলেন্সের ক্ষমতা আছে, সেই ভায়োলেন্সটাকে বৈধভাবে ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে গণতন্ত্রের কথা। রাষ্ট্রের যারা সরকার থাকে তাহলে ম্যানেজার, বেতনভুক ম্যানেজার, মনে রাখবেন, প্রধানমন্ত্রী থেকে উপমন্ত্রী প্রতিমন্ত্রী পর্যন্ত আমরা কিন্তু বেতন দিই। এটা এই ম্যানেজাররা রাজনীতি কিভাবে তৈরি হয়? ওই যে একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সম্মতি, আন্ডারলাইন সম্মতি, কনসেন্টের ভিত্তিতে জনগণের সম্মতি গ্রহণের মাধ্যমে সরকার পরিচালনা করার রাজনৈতিক অধিকার লাভ করে। অধিকার লাভ করার পর ওই যে ভায়োলেন্সের ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্র টিকে থাকে, সেটাকে জনগণের পক্ষে ম্যানেজ করার ম্যানেজারিয়াল পলিটিক্যাল ম্যানেজারিয়াল দায়িত্ব হচ্ছে সরকারের। সেই সরকারের কাজ হচ্ছে জনগণের সম্মতির ভিত্তিতে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী
আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আমার প্রশ্নটার উত্তর পাইনি। আপনার প্রশ্নের উত্তর আসছে, ধৈর্য ধরতে হবে। এই অধৈর্য না, আরো করেন দুজন বলেই রয়েছে। বাংলাদেশ আজকে এই অবস্থা। কথাটা শোনেন, প্রশ্নটা হচ্ছে তাহলে রাষ্ট্রের কতগুলি সহিংস করার ক্ষমতা আছে, পৃথিবীর সব রাষ্ট্রে আছে। সেই নির্বাচিত ম্যানেজারই গণতান্ত্রিক ম্যানেজার সরকার হিসেবে যে এই রাষ্ট্রের সহিংসতাকে ব্যবহার করে জনগণের স্বার্থে, তা এইখানে রাষ্ট্র নিজে সহিংসতা করেছে, নিরন্তর করে চলেছে ম্যানেজারদের হুকুমে। আপনারা লক্ষ্য করেছেন, একটা দেশের প্রধান বিরোধী দলনেত্রী তার বাড়িতে ভোটের আগের দিন পর্যন্ত 3-4 স্তরের তথাকথিত নিরাপত্তার নামে তাকে বন্দী করে রাখা হয়েছে। একটা বিরোধী দলীয় কর্মীকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। এবং যারাই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদেরকে সহিংসতা, সরকার তো এই যে রাষ্ট্রীয় সহিংসতার ব্যাপারে নিয়মতান্ত্রিকভাবে কোনো প্রতিবাদ করার কোনো পথ রাখছে না। এরকম পরিস্থিতিতে পৃথিবীর সমস্ত জায়গায় এক ধরনের আক্রমণের, বিরোধিতার নৈরাজ্যকর পরিস্থিতি উদ্ভব হয়। সরকারের যদি এমন কোনো রাষ্ট্রবিজ্ঞানী তাদের সঙ্গে থেকে থাকে, তাদের যদি কলজা এবং সাহস থেকে থাকে এই সরকারদেরকে বোঝানোর, তাহলে তাদেরকে বলা উচিত যে এই রকম একটা নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে প্রতিবাদীরা যখন কোনো নিয়মতান্ত্রিক প্রতিবাদ করার সুযোগ পায় না, সারা পৃথিবীতে সহিংসতা অর্জন করেছে তার আন্দোলনের রূপ। এটা বাংলাদেশে নতুন নয়, পাকিস্তানের রাষ্ট্রের বিরুদ্ধে আমরা করেছি, এরশাদ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা করেছি, সেখানে আওয়ামী লীগও ছিল। এরকম অবস্থায় যে ভদ্রমহিলা বলেছেন যে সহিংস একটা গ্রুপ নিয়েছে, এটা হচ্ছে রাষ্ট্রীয় সহিংসতার একটা এটাকে বলে রিটালিয়েটরি ভায়োলেন্স, এটাকে বলে যে টেরোরিজম অফ দি বিগ অ্যান্ড টেরোরিজম অফ দি স্মল। এবারে কিতাব আছে প্রফেসর আরকারের। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এইরকম একটা ব্যবস্থার মধ্যে এইটাকে যারা নির্বাচন হিসেবে চালিয়ে নতুন করে রাষ্ট্রীয় ভায়োলেন্সকে ব্যবহার করে সম্মতির বিরুদ্ধে যাচ্ছে, সেটি দেশের জনগণ অংশ মেনে নিবে না। এটা তাদের বোঝা উচিত। সারা পৃথিবী মেনে আমি নেয়, আসছি আপনার কাছে। বাংলাদেশও মেনে নিবে না। আমি একটু আসছি। অধ্যাপক শামসুজ্জামান খান, যে সময়ের দর্শক নুসরাত নামে যিনি ফোন দিয়েছিলেন, তিনি প্রশ্ন করেছেন যে নির্বাচনের পরপরই, প্রতিটি নির্বাচনের পর দেখা যায় যে যে সহিংসতা এবং সহিংসতার একটি কমন রূপ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন। এই যে নির্যাতনগুলো হচ্ছে, আমরা বহুমাত্রিক নির্যাতন দেখতে পাচ্ছি হিন্দু সম্প্রদায়ের উপরে, এবং তাদের সেটার বিরুদ্ধে কোনো ধরনের এখনো কোনো প্রকার অ্যাকশন নেওয়া হয়নি। আপনি এটিকে কি বলবেন? আমি ওই ভদ্রমহিলার প্রশ্নকে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা তিনজন যে আলোচনা করছি তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রশ্ন তিনি তুলেছেন বলে আমি মনে করি। তিনি বলেছেন যে প্রশাসন কেন ব্যবস্থা নিতে পারলো না এবং এর পেছনে কোনো রাজনীতি আছে কিনা, এইটি আমাদের প্রথমে খতিয়ে দেখা দরকার। কারণ সত্যিকার অর্থেই প্রশাসন কিন্তু ব্যর্থ হয়েছে। আমাদের ইতিহাস, বিশেষ করে নির্বাচনের ইতিহাস সম্পর্কে আমাদের জানা আছে যে প্রতিটি নির্বাচনের পরই এখানে সাম্প্রদায়িক গোষ্ঠী, বিশেষ করে অতি উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীগুলো আক্রমণ করে থাকে হিন্দু সমাজের উপর। এবং তার সঙ্গে সঙ্গে এ কথাও বলতে হবে যে সরকারি দল, সেটি যে দলই থাকুক না কেন, তার একটা অংশও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে যায়। সেখানে রাজনীতির একটা ব্যাপার আছে। আমরা কিন্তু যশোরে একই ঘটনা দেখেছি। হ্যাঁ, উনি সেই প্রশ্নটা যথাযথভাবে তুলেছেন। সরকারের উচিত ছিল এবং প্রশাসনের উচিত ছিল 3 দিন আগেই ভার্নারেবল জায়গাগুলোতে সেনাবাহিনী পাঠানো, নিরাপত্তা বাহিনী পাঠানো এবং প্রতিটি নির্বাচন কেন্দ্রেই শুধু নয়, তার আশেপাশে চারদিকে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া। কিন্তু সেটি দেখা গেল যে আগের দিন সেখানে আর্মি যাচ্ছে, কিন্তু গাছ কেটে রেখে একটি বিশেষ জঙ্গিবাদী দল গাছ কেটে রেখে রাস্তা বন্ধ করে দিয়েছে। 10 থেকে 15 হাত এমনভাবে গর্ত করে রেখেছে গাড়ি যাওয়ার কোনো উপায় নেই, সেখানে যেতে পারলো না তারা। পরদিন যখন গেল ততক্ষণ সর্বনাশ হয়ে গেছে। মানে এই যে প্রতিটি আমরা জানি যে নির্বাচনের আগে, সাতক্ষীরায় তো, যদি আমি ওই কথা ধরি যে মৌলবাদের যে আক্রমণ চলছিল নির্বাচনের আগে, সাতক্ষীরার যে পুলিশ সুপার ছিল, তিনিও কোনো অ্যাকশনে যাননি। তিনি বরঞ্চ সবসময় নিজেকে গুটিয়ে রেখেছেন, তার প্রশাসনকে গুটিয়ে রেখে চলেছেন। তাহলে সরকারের ইয়েটা উনি কি? তো সেই কথাটাই বলেছেন যে ওইখানে কোনো রাজনীতি আছে কিনা। হয়তো ব্যক্তিগতভাবে যিনি যে অফিসার ওখানে ছিলেন তিনি হয়তো ওই উগ্রবাদী রাজনীতির প্রতি সহানুভূতিশীল, এটা হতে পারে। অথবা
যে দলেরই হোক কোনো না কোনো দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, ক্ষমতাশালী ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় না পেলে এরকম একটা সর্বনাশা কীর্তি করা যায় না। এই যে আহাজারি হিন্দু সমাজের আমরা দেখছি, তারা এই দেশে থেকে এই দেশের নাগরিক হয়েও তারা কি প্রতিবারই এরকম করবে? এর চাইতে অন্যায়, এর চাইতে অবিচার, এর চাইতে বড় অত্যাচার তো আমি পৃথিবীতে আর দেখি না। আমার যদি এরকম হতো, আমি 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 কীরকম একটা অবস্থার মধ্যে পড়তাম, কতটা অসহায়, আমার কেউ নেই, আমার নিজের বাড়ি, পুরুষ পরম্পরায় আমরা এখানে বসবাস করছি, কিন্তু আমাদের আশ্রয় দেওয়ার, প্রশ্রয় দেওয়ার এবং আমাদের একটা শান্তির মধ্যে রাখার সুযোগ কেউ সৃষ্টি করতে পারছে না। ডক্টর এই তারিক প্রশ্নটা শামসুজ্জামান, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আমরা সেই রামুর বৌদ্ধ মন্দির থেকে শুরু করে বাঁশখালী, সাঁথিয়া, পাবনার সাঁথিয়া, এই যশোরের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, এরকম অনেক অনেক এই তালিকা দীর্ঘ হতে হতে এই পর্যন্ত এসেছে, কিন্তু কোনোটির বিরুদ্ধে কোনোটি মানে কোনো অ্যাকশন আমরা দেখিনি বা কার্যকর কোনো পদক্ষেপ না হওয়ার কারণেই কি এগুলো একেবারে ঘটছে, নাকি সব কিছুর পেছনে একটি রাজনীতি কাজ করছে? প্রথম কথা হচ্ছে যে আমি বেসিক্যালি এদেরকে সংখ্যালঘু বলতে রাজি নই। জি, এই জন্য আমরা বলছি হিন্দু সম্প্রদায়। না, সেটাও আমি বলতে রাজি নই। এরা বাংলাদেশের নাগরিক, আপনার মতো আমার মতো, obviously তার অধিকার তার আছে। কিন্তু আমি যেটা শামসুজ্জামান সাহেব বললেন যে সবসময় আমরা দেখি যে এই সম্প্রদায়ের মানুষদের ব্যবহৃত হচ্ছেন, আই কোট আনকোট ব্যবহৃত হচ্ছেন, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা দেখলাম যে নির্বাচনের পরে কোথাও কোথাও এই সম্প্রদায়ের উপর, মানুষদের উপর আক্রমণ করা হলো। এর পেছনে ডেফিনেটলি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই কোথাও একটা কিন্তু আছে। কারণ এত বড় একটা ঘটনাগুলো ঘটলো, সেখানে লোকাল প্রশাসন তাহলে কি করলো? লোকাল প্রশাসনের হস্তক্ষেপ কেন হলো না? এর পেছনে কোনো সরকারি দলের লোকজনরা জড়িত ছিল কিনা সেটাও আজকে এই প্রশ্নটা উঠেছে, সেটাও আজকে ভেবে দেখার বিষয়। আর কেউ কি এটাকে কোনো তাদের স্বার্থে ব্যবহার করছে কিনা এটাও আমাদের বিবেচনা রাখতে হবে। কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ট্রাম্প কার্ড বারে বারে ইউজ করা হচ্ছে, প্রতিটি সময় আমরা এগুলো দেখি। কেন এদেরকে দৃষ্টান্ত, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে এটা বলতে চাই যে তারা কেন ব্যর্থ হলো। আপনি বলতে চাচ্ছেন যে যখনই হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়, তাহলে সরকারে যে থাকে, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তারাই রাজনীতি করে, মৌলবাদী গোষ্ঠী বা জামাতে ইসলামী। এখানে সবসময় একটা কিন্তু আছে, আচ্ছা, এটা ব্যবহৃত হয়। এরা, আমি বলতে চাচ্ছি এই ট্রাম্প কার্ডটা ব্যবহার করা হচ্ছে, এবং যারাই আজকে করুক, এটা কি আজকে যে ঘটনাগুলো আমরা গাইবান্ধাতে দেখলাম, আমরা উখিয়াতে দেখলাম, অন্য অন্য জায়গায় যেখানে কথাগুলো আমরা দেখলাম, আপনি যশোরের কথা বলেছেন, যেখানে এই ঘটনাগুলো ঘটেছে কারা করিয়েছে, এটা ইন্টেলিজেন্সের কাছে কি রিপোর্ট নাই? সরকার প্রধান কেন এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় না? কেন আইডেন্টিফাই করে তারা বলে দেয় না যে এই লোকগুলো এই কাণ্ডটা ঘটিয়েছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই? আমি তো বিশ্বাস করি এদেশের প্রতিটি মানুষ চাইবে যে এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনি দেখেন, কিছুক্ষণ আপনি নিশ্চয়ই এটা স্মরণ করেছেন যে 541টা স্কুলে আগুন লাগানো হয়েছে। এটা কোনো দুঃখজনক একটা বিষয় যে স্কুল যেখানে বাচ্চারা পড়াশোনা করতে যাবে, আগামী প্রজন্ম যেখানে তৈরি হবে, সেখানে স্কুল লাগানো হচ্ছে। একজন প্রধান শিক্ষক উনি এই আগুন লাগানোর প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। জি, এটা এত দুঃখজনক, মর্মান্তিক যে এই বিষয়গুলো আমাদের একটা বাজে সিগন্যাল পৌঁছে দেয়। সুতরাং আমরা যতদিন পর্যন্ত এটাকে ওভারকাম করতে না পারবো, লোকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারবো, তাহলে কিন্তু এই প্রবলেম। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা অবশ্যই এই বিষয়ে সাংবাদিক নুরুল কবিরের দৃষ্টি আকর্ষণ করব। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, ফিরছি খুব শিগগির। ওই টাকলু, এদিকে আয়। মাল কি তার বুঝলি না হইব নাকি? সবার জন্য বাংলা লিংক 3G 1 Mbps স্পিডে 2 GB ইন্টারনেট মাত্র 350 টাকায়। ডায়াল *5000 *506#। নতুন কিছু করো, বাংলা লিংক। ঘন্টা পার হলেও গল্পের হয় না শেষ। হোয়াটসঅ্যাপে ফ্রি চ্যাটিং একদম পসিবল, আনলিমিটেড ছবি শেয়ারিং, নো প্রবলেম এট অল। ফ্রি হোয়াটসঅ্যাপ শেয়ারিং, দিনভর সাথে থাকবে সব বন্ধু বান্ধব। আনলিমিটেড হোয়াটসঅ্যাপ এখন ফ্রিতেই সম্ভব। এখন
এখন বাংলা লিংক প্লের বন্ধুরা বাংলাদেশে প্রথমবারের মতো পাচ্ছে কোনো ডেটা চার্জ ছাড়াই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ শেয়ারিং সম্পূর্ণ ফ্রি। নো চিন্তা, জাস্ট প্লে। নতুন কিছু করো, বাংলা লিংক। এই নাস্তাটা শেষ করে যা। বাই মা। সাদাফ ঘরেই থাকতে চায় না, বাইরেই তো সব। তাই ওর বেড়ে ওঠা নিশ্চিত করতে রেগুলার খাবারের সাথে রোজ 2 গ্লাস হরলিক্স। রিসার্চে প্রমাণিত নিয়মিত খাবারের সাথে হরলিক্স বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণকে ইমপ্রুভ করে। স্বাস্থ্যকর রক্ত, সঠিক ওজন বৃদ্ধি, অধিক মনোযোগ, সবল পেশি ও অধিক হাড়ের পরিধি। একটি হেলথ ড্রিঙ্ক, 5টি বেনিফিট। আমু গেলাম। আবার গেল। হরলিক্স বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। চাচা তোমার ভাঙা বাড়িতে আমি যাব না। আচ্ছা, তোমার ঘরের ঘরনি আমি হব না। এত বড় কথা। গ্যালকো রঙিন ঢেউটিন 1990 সাল থেকে সবার মুখে মুখে। গ্যালকো রঙিন ঢেউটিনে কি চমৎকার বাড়ি। গ্যালকো স্টিলের নিপ্পন মার্কা রঙিন ও সাধারণ ঢেউটিন বাজারের সেরা। আরে মামা, গাড়ি কিন্তু সাইজ। শোনো মামা, তুই তো বুঝতেছই না কি যে মজা হবে মামা। এই ট্রিপ মিস করলে তো মামা সারা জীবন পস্তাবা। এইবার তুমি বোঝো। কি রে, তোদের ট্রিপে তোর মামাও যাচ্ছে নাকি? আগে বলবি না? দে তো একটু কথা বলি। যদি এই মামা আর সেই মামার তফাৎ আপনি ধরতে না পারেন, তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না। তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে গুনে গুনে 16খানা এফএনএফ মামা ছাড়াও আছে সবচেয়ে কম রেটে একটি স্পেশাল এফএনএফ নম্বরে কথা বলার সুবিধা। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। সো নো চিন্তা, জাস্ট প্লে। মাইগ্রেট করতে পিন লিখে 9999 নম্বরে ফ্রি এসএমএস করুন। নতুন কিছু করো, বাংলা লিংক। হরলিক্স বিস্কিটস প্রতি 75 গ্রাম প্যাকেটে রয়েছে 2 গ্লাস দুধের সমপরিমাণ ক্যালসিয়াম আর স্বাদ সুপার। জিএসকে অরিজিনাল হরলিক্স বিস্কিটস, কুড়মুড়ে স্বাদ। ওই টাকলু, এদিকে আয়। মাল কি তোর বুঝলি না হইব নাকি? সবার জন্য বাংলা লিংক 3G 1 MB/s স্পিডে 2 GB ইন্টারনেট মাত্র 350 টাকায়। ডায়াল *5000 *506#। নতুন কিছু করো, বাংলা লিংক। ঘন্টা পার হলেও গল্পের হয় না শেষ। হোয়াটসঅ্যাপে ফ্রি চ্যাটিং একদম পসিবল। আনলিমিটেড ছবি শেয়ারিং, নো প্রবলেম এট অল। ফ্রি হোয়াটসঅ্যাপ শেয়ারিং, দিনভর সাথে থাকবে সব বন্ধু বান্ধব। আনলিমিটেড হোয়াটসঅ্যাপ এখন ফ্রিতেই সম্ভব। এখন বাংলা লিংক প্লের বন্ধুরা বাংলাদেশে প্রথমবারের মতো পাচ্ছে কোনো ডেটা চার্জ ছাড়াই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ শেয়ারিং সম্পূর্ণ ফ্রি। নো চিন্তা, জাস্ট প্লে। নতুন কিছু করো, বাংলা লিংক।